ইমেইল, যে ইমেইলটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই এবং আশা করছি যে ইমেইলটাও অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাফকাত আলামিল আলী, আমি খুলনাতে থাকি। অনেকদিন ধরে ভাবছি ঘটনা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি, আর এত দূর থেকে স্টুডিওতে গিয়ে বলা সম্ভব না। তাই যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল 13 মার্চ 2015। দিনটি ছিল শুক্রবার। ঘটনাটি ঘটেছিল বগুড়াতে। আমি পাটের ব্যবসা করাতে পাট নিয়ে প্রায় বগুড়ায় যাওয়া লাগতো। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম আমি বলছি না, তবে সেটি বগুড়া শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে, জয়পুর হাটের কিছুটা আগে। জুট মির্জার বর্ণনা একটু দেই। চারপাশে একদম ফাঁকা ধানের জমি, মাছের ক্ষেত, যতদূর পর্যন্ত চোখ যায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। আমি গিয়ে জুট মিলের গেস্ট রুমে থাকতাম। গেস্ট রুম মিলের ভেতরেই ছিল। জুট মিলের সঙ্গে ছিল ইটের ভাটা, দুটোই এক মালিকের। মিলের মেশিন চলার কারণে শব্দ হচ্ছিল বলে ঘুম আসছিল না। তখন সময় প্রায় রাত 11:30টার বেশি হবে। আমি মিলের ভেতর থেকে বের হয়ে ইটের ভাটার দিকে গেলাম। ভাটাটা ছিল একদম অন্ধকার। শুধুমাত্র ভাটার ভেতরে, ভাটার অফিসের সামনে একটা লাইট জ্বলছিল। অফিসের সামনে ছিল একটা বড় গাছ এবং গাছটির চারপাশ ছিল ইট দিয়ে বাঁধানো। আমি গিয়ে সেই বাঁধানো গাছটির নিচে বসলাম এবং ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকিং করছিলাম। চারিদিক অন্ধকার এবং মিলের ভেতরে মেশিন চলার শব্দ সহ পাশ থেকে ছিচি পোকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু ভয় লাগছিল। এজন্য আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম। ভাবলাম সিগারেট শেষ করে গিয়ে শুয়ে পড়বো। তাছাড়া জুট মিলের ভেতরকার সিগারেট খাওয়া যাবে না, এই ভেবে সিগারেটের অর্ধেক শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম বাকি সিগারেটটা রাস্তা দিয়ে খেতে খেতে যাই। তাছাড়া আমার শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমি 8 থেকে 10 পা সামনে এগুতে হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে পেছন থেকে ডাকছে, এই যে ভাই একটু দাঁড়ান। আমি পেছনে তাকাতে লাগলাম। দেখলাম সাদা পোশাক পরা একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি ভাবলাম কেউ না কে হবে, এই ভেবে সিগারেটটা ফেলে দিলাম। লোকটি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? আমি বললাম ভালো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন নাকি? লোকটি বলল, আজ থেকে 40 দিন আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আপনি আমাকে বগুড়া শহরের সাতমাথায় একটা হোটেল থেকে রাতের খাবার খাইয়েছিলেন। তখন আমার মনে পড়লো এর আগের বার যখন বগুড়া এসেছিলাম তখন প্রায় রাত 1:45 মতো বেজেছিল। গাড়ি থেকে নেমে কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা লোক আমার হাত ধরে বলল, আজ 2 দিন যাবত আমি কিছু খাই না, খুব ক্ষুধা লেগেছে। লোকটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি একটা হোটেল থেকে তাকে পেট ভরে খাওয়ালাম এবং খাওয়া শেষ হলে তাকে 50 টাকার একটা নোট দিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, ঘটনায় আসে। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? লোকটি হেসে জবাব দিল, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, জি আমি ভালো আছি। তারপর লোকটি আমাকে বলল যে আমি গত 40 দিন ধরে আপনার অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন, কোনো দরকারের মধ্যে? লোকটি বলল, না এমনি দেখতে ইচ্ছে করছিল আপনাকে, কিন্তু আপনার এত রাতে একা একা এখানে আসাটা ঠিক হয়নি, খুব খারাপ করেছেন এত রাতে একা একা এসে। তারপর এই জায়গাটা ভালো না, আর দেরি করবেন না, সাবধানে যাবেন। আমি বললাম, জি আচ্ছা। আমি 5-6 পা এগিয়ে কি মনে হতে পেছনে ফিরে তাকালাম। পেছনে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। 30 কি 45 সেকেন্ডের ব্যবধান। আমি লোকটিকে আর খুঁজে পেলাম না। আশেপাশে অন্য কোনো রাস্তা নেই যে লোকটি সেই রাস্তা দিয়ে চলে যাবে। বিষয়টা কি হলো আমি ভাবছিলাম। হঠাৎ 4 জন লোক এসে আমাকে ঘিরে ধরলো, বলল কাছে যা আছে দিয়ে দিতে। 2 জন আমার 2 হাত ধরলো, আমার গলায় খুর ধরলো এবং আমার পকেট হাতড়াচ্ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল। আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি ছাড়তে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে খুর দিয়ে অনেকগুলো পোঁচ দেয়। আমার হাতের শিরা কেটে তরতর করে রক্ত বইতে শুরু করে। ওরা 4 জন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেললো। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে, আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে, আর মোবাইল 2টি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, এগুলো কারোর সঙ্গে বলা বলি করবেন না, যাই ঘটেছে নিজের মধ্যে রাখবেন বলেই
লোকটি আমাকে সালাম দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং আমার বাঁ হাতে খুব ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতেই দেখলাম 9টি কাটা দাগ। কাটা স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজেছিল। আমি মিলের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল? উত্তরে সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল, আপনি তো রাতে বেরই হননি। আমি যদি বের না হই তাহলে আমার হাতে কাটা খুরের দাগ কিভাবে আসলো, আর এই জায়গায় রক্তই বা কিভাবে আসলো? আমি দৌড়ে আমার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল দুটো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30-এর দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45 আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়লো পুরোনো এক পত্রিকার উপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে এক আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু। ওই দিনের পর থেকে আজও প্রায় রাতে স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং সে আমাকে অনেক বিপদে সাহায্য করে। এটাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার ঘটনার প্রমাণ স্বরূপ আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। শাফকাত আলামিন আলী, সেইনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমে এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকে হয়তো ভেবে থাকলেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো না, এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারী কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন ভুলটা ভেঙে যায়, যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে, ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই। যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয়, কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার ঘটনাটা গোলমাল লাগে। হাতের কাটা দাগগুলো তাহলে কিভাবে এলো? আর হাতের কাটা দাগের ছবি দিয়ে আমাদের পাঠিয়েছেন, সেই ছবিগুলো আমি দেখেছি। এবং এই ঘটনাটা যদি আপনার সাথে সত্যি ঘটে থাকে এবং আপনি যদি সত্যি লিখে থাকেন তাহলে খুবই আশ্চর্যজনক এবং খুবই আশ্চর্যজনক। আমরা ম্যাক্সিমাম সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে কোনো ঘটনা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত সেটা আমার নিজের সাথে না ঘটে। যখন আমার নিজের সাথে ঘটে তখন খুব একটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক লাগে। মনে হয় যে আরে বাপরে বাপ, আমার সাথে এটা ঘটে গেল। সেই ঘটনাটা অন্য একজনের কাছে শুনলে হয়তো আপনি হাসির পাত্র হয়ে উঠতে পারেন। কেউ হয়তো বিশ্বাস করবে না, কেউ হয়তো বলবে যে আপনি মানসিক কোন সমস্যায় ভুগছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন অন্যেরটা শুনছেন তখন এরকমই লাগে। যখন নিজের সাথে ঘটে, একা ঘরে আপনার ভয় লাগছে, আপনার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ আছে, আপনি যদি এই 2 লাইন আমাকে লিখে পাঠিয়ে দেন তাহলে এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি তাহলে হয়তো অতটা আপনার জায়গা থেকে দেখে বা আপনার জায়গাতে বসে ওটা অনুভব করাটা কষ্ট হবে। বাট আপনি শুধুমাত্র জানেন যে আপনার ওই সময়টা কোথায় কেমন গেছে। আপনি হঠাৎ করে বাথরুমে ঢুকলেন, বাথরুমে ঢুকে আপনি দেখলেন যে আয়নায় আপনার ছায়া নেই। এই ব্যাপারটা অন্য সবার কাছে খুব অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনি তো দেখেছেন যে আয়নায় আপনার ছায়া পড়েনি, বা আপনি তো দেখেছেন যে আপনার ভেন্টিলেটরে অন্য কারো মুখ, আপনি তো দেখেছেন যে আপনার পেছনে আয়নায় অন্য কারো ছায়া পড়ছে, বা আপনার চেহারাটা পুরোপুরি বদলে গেছে। এই সমস্ত ঘটনা কিন্তু অহরহই ঘটে। ভূত ফিল্ম আপনারা শোনেন এবং ভূত ফিল্মে যারা আসেন তারা এই ধরনের ঘটনা অসংখ্যবার শেয়ার করেছেন আপনাদের সাথে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন ঘটনাগুলো কেন ঘটে, কি কারণে ঘটে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং ভূত ফিল্ম টিমের সকলে ভালো আছেন। আমি ভূত ফিল্মের একজন নিয়মিত শ্রোতা। আমি আমার নাম ঠিকানা উজ্জ্ব রাখতে চাই।
স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছে থাকলেও সাময়িক অসুবিধার কারণে আসতে পারছি না। সুযোগ পেলে অন্য সময় আসবো। আমি চাই আপনি আসুন, অবশ্যই আপনি আসবেন। আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য। আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বুঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ। এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন। ডিয়ার লিসেনার, আজকের এই ভয়ঙ্কর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা আজকের এই রাসেল ভাইয়ের কণ্ঠে সম্পূর্ণ ভিডিওটি শুনতে চান তারা অবশ্যই আমার মতো হেডফোন লাগিয়ে নেন, কেননা আজকের এই এপিসোডটি সম্পূর্ণ নতুন এবং অনেক ভয়ঙ্কর হতে চলেছে। তাই চলুন দেরি না করে আমরা বাসাইকৃত ধাপে ধাপে 2-3টা ইমেইল শুনবো, অনেক ভয়ঙ্কর। চলুন চলে যাই। তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন এসএসসি পরীক্ষার্থী। আমাদের বাড়ি ছিল 2টি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। 2টি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমের খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকতো। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি একটু দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন পড়তে পড়তে তিনি চুমুকছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বলে রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও। তখন মধ্যরাত, যা হোক সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন, আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতর একটা গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা। জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড় চাচা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে আপনাদের আমার আগে জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই, যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে। তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করেন, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। এই জন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম
এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে এসব না আসুন। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাই। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন, আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় দিন 10 পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশের ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটে। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে আছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনিও খুব শক্তিশালী। আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতেই দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড় চাচা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বড় চাচা বাড়ি চলে আসলেন। বড় চাচা বাড়িতে এসে রাতে খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যাওয়া কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ। স্বভাবতই তিনি মেয়েটিকে ধমক দিয়ে বলেন, এই কে তুই? অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ, এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করে। জাহিদ ভাই গোঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেবার সময় তিনি মেয়েটির চুল খামতে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনের সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন, সাথে আমি, চাচাত ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবজ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সাথে 3টে শিং মাছ তিনি বড়শি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বড়শিতে গেঁথে বললেন এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঢালে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন। 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার সংগ্রহে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পরবর্তী লিখে পাঠাবেন এবং আপনি আশা করছি আসবেন আমাদের সাথে। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই ছিলেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না। আমি এফএমের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবে সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না।
ঘটনাগুলো হয়তো খুব ভুতুড়ে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো যে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। আমার বাবা ছোটবেলা থেকেই ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনার শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পরে দাদুর থেকে কোনো একটা কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা তৈরি করেন। যদিও আমার বাবা যখন বাড়ি বানাতে শুরু করেন তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদসংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথার তোয়াক্কা না করেই সেখানে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে আগে নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং এরই একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর আব্বু এবং আম্মুকে অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কখনো রাতে বাইরে বেরিয়ে দেখতে পেতেন যে বিশাল সাইজের কোনো একটা বড় ধরনের গরু অনেক উঁচু এবং উঁচু উঁচু মগ ডালের পাতা ভেঙে সে খাচ্ছে। কখনো বা ছায়ামূর্তি রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তো বা যাচ্ছে, ইত্যাদি ঘটনা। এবং এই ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে যা উল্লেখ করেছি, শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত। যেমন ওটার নিচে পুকুরে ছায়া পড়ত, যে পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছের ও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন করতে আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটি কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন তখন এক রাতে সুবে সাদেকের দিকে তিনি উপলব্ধি করেন কে যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলছে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর এবং যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এবং এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন যে আশেপাশে আর অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। তিনি জানতে পেরেছেন জিনের মাধ্যমে এটা। যেই সময় সেই কাজ গাছটি কাটবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় এবং সেখান থেকে ঘটনার শুরু পরিবারের সাথে। বলে রাখা ভালো যে আমরা ছিলাম 2 ভাই 2 বোন। আমি সবার ছোট এবং আমি জন্মগ্রহণ করি নাই তখন। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই এবং আব্বু মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন এবং অনেক কষ্টে সুস্থ হন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন যখন সে মাত্র দাঁড়াতে পারে তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ। যদিও তাকে কামড় দেয়নি, কিন্তু পরিবারের লোকজন দেখা মাত্র সাপটি চলে যায় এবং আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা। এবং তখন সে বলে যে কি যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে, সে পড়ে যায় গাছ থেকে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়ার বয়স যখন 7 বছর হয় তখন আমি জন্মগ্রহণ করি এবং ছেলেবেলা থেকেই আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমলেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো
এটা আমি উপলব্ধি করতে পারতাম, কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম এবং আমি গভীর রাতে যখনই উঠতাম তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশেই। এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে এটি নিয়ে আমি ইউজ টু হয়ে যাই, ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন, কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি আর আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। আমি প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশেই বড় একটা শিশু গাছ ছিল। সে তখন দেখে যে কি যেন একটা অবয়ব অনেক লম্বা শরীর এবং পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে এবং তার পা উঁচু, গাছটির মগ ডালে হতে মাটি ছুঁয়ে আছে। এটি দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়ো করে রুমে ঢুকলো এবং বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বাবা সবকিছু শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের সব জায়গায় ঘুরে দেখায় কিছু নেই। সে দেখে যে কিছু নেই এবং তবুও তার ভয় কাটেনি। তারপর অনেক হুজুর, কবিরাজ এবং ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করে। ভাইয়া মারা যাবার পর থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যা ইতোপূর্বে ঘটা ঘটনাগুলো থেকে ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায় এবং আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর জায়গায় চলে যেতাম এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতাম। আমার এই সমস্যা সমাধানের জন্য অনেক হুজুর, কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল এবং যেখানে যে হুজুরের সন্ধান পেয়েছেন আমার বাবা মা, সেখানেই গিয়েছেন। সেখান থেকে তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই যেন সমস্যার সমাধান হয় না। একদিন ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর একদিন আব্বু স্বপ্ন দেখলেন। কে যেন স্বপ্নে এসে বলল দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোনো বড় সমস্যায় পড়ার আগে কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে নতুন বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তাকে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর অসুবিধা হবে। ঠিক তার পরদিনই আমার খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পায় এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর থেকে আমার নানু বাড়িতে আমাকে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হবার পর আমরা নতুন বাসায় উঠি, কিন্তু তাতে কি আমাদের ওপর এই নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি। যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10-এর মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন আমাকে কাকুর কাছে রেখে। তখন আম্মাও বাড়িতে ছিলেন না, অসুস্থ থাকায়। এদিকে বাবার ফেরার সময় তার বাসে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ফিরতে রাত 11টার মতো বাজে। আর যেদিন ঘটে এই ঘটনা, সেদিনে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটছে। এসার পরপরই আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শুনেন, কিন্তু এইবার তিনি ডাক শুনেছিলেন আমাদের সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে। সেদিন কি জানি কি ভেবে আমার বড় চাচু আমাকে একা না পাঠিয়ে বড় এক কাজিনকে সাথে পাঠান এবং তার সাথেই হয়তোবা ওই দিন আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুইজনকে গা ছমছম করে ওঠে এবং তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এবার আর কোনো রেসপন্স পাই না আমরা। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে যায়, কারণ আমাদের বাসা এবং চাচুর বাসাটা প্রায় পাশাপাশি পড়ে। আব্বু 11টার দিকে আসলে চাচু সব কথা খুলে বলেন এবং আব্বু বলে যে এই মাত্র তিনি আসছেন এবং বাসায় না থেকে সোজা এখানে চলে এসেছেন আমার সন্ধানে। এইরকম অদ্ভুত ঘটনা আমার সাথে অনেক ঘটেছে। তাছাড়া এখানে আরো বলে রাখা ভালো, যেহেতু পূর্বে আব্বু একদিন স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছে যে তুই 2 কলসি টাকা দিতে চেয়েছে, কিন্তু তিনি নেননি। আমাদের গ্রামে এমন এক
এমন টাকার স্বপ্ন অনেকেই দেখেছে, কিন্তু যেই বা নিতে চেয়েছে তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালে বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটি রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে এবং বাবা দেখে 2 কোটি। তো বন্ধুরা, অলিম্পিক তো পার হয়ে গেল এবং আমাদের জন্য আমাদের প্লেয়াররা খুব ভালো পারফর্ম করেছে। তবে আমরা তো আর অলিম্পিক খেলতে পারবো না, তবে আমরা কিছু গেম খেলে অর্থ উপার্জন করতে পারবো ওয়ানএক্সে। ওয়ানএক্স হলো একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং আমাদের মতো নতুন গেমার্সদের জন্য একটা সঠিক জায়গা। এখানে আপনি গেম খেলে উপার্জন করতে পারেন, আর এখানে সমস্ত ইন্টারেস্টিং গেম রয়েছে। আর ক্র্যাশ গেম আমার খুব ফেভারিট। তো চলুন আপনাদেরকে এবার ক্র্যাশ গেম খেলে দেখাই, আর উইথড্রলের অপশনটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটা প্লেন উড়ে আছে, আর এই প্লেনটা উড়ে যাওয়ার আগে আপনাদেরকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। আর এখানে উইথড্রল কিন্তু খুব ইজি, মাত্র 1 ক্লিকে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন। তো দেখতে পেলে ওয়ানএক্স খেলা কতটা সহজ। তো বন্ধুরা, দেরি কিসে, তাড়াতাড়ি যান আমার কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন, আর সাথে সাথে আপনি পেয়ে যান আপ টু 1,69,000 পর্যন্ত বোনাস। টাকা ওইখানে মুভ করছে মাটির ভেতর। আমি ছোটবেলা থেকে রাত করে পড়তে পারতাম না। নতুন বাড়িতে আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত, তখনই দেখতাম ঘরের ভেতর গভীর রাত্রে আগুন জ্বলছে, কখনো বা কি জানি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ইত্যাদি। আমাদের নতুন বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি দূরে নয়, বড়জোর 80 থেকে 100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর, তখন আমরা আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন অনেক বড় পীর ছিলেন, যাকে আমার মেজ হুজুর বলে আমরা চিনতাম। তিনি একদিন আমাদের একজনের উপরে ভর করা জিন ছাড়াতে আমাদের বাসায় পাশে আসেন এবং আমার বাবা তাকে নিয়ে আসেন। তিনি আব্বুকে কাছে ডেকে তদবির দেন। আমি ছোট থাকায় বুঝিনি, তবে আমাকে তিনি কয়েকটা উপদেশ দেন, যেমন 12 বছর পর্যন্ত যেন একা না থাকি, সন্ধ্যার পরে যেন বের না হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করি, সেই 3 বার না ডাকলে কেউ 3 বার না ডাকলে যেন রেসপন্স না করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রহমত তারপর থেকে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনো বাসায় গেলে কিংবা বাসার কিছু জায়গায় অন্ধকারে বেরোলে এখন আমার শরীর ভারী হয়ে ওঠে। আমাকে বাসায় আমাদের বাসা বন্ধ দেওয়া হয়েছে কিনা বা কিছু করা হচ্ছে কিনা এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি বা হয় না। তবে কয়েকদিন পূর্বে শুনলাম যে আমার আব্বু নাকি ভয় পেয়েছেন এবং 15 দিনের মতো জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, যেটাও আমাকে জানানো হয়নি এবং বাসার বাইরে থাকি বলে জানতেও পারি না। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে বাঁচার তৌফিক দেন এবং পড়াশোনা প্রজেক্টের চাপে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে আমার সমস্যা আছে এবং ঘটনাটি আমার সাথে পুরনো বাড়ির কিছু ছবিও তিনি পাঠিয়েছেন এবং সেই ছবিগুলো আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের যে ইমেইলটি আছে সেই ইমেইলটি আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু কিছু সময় থাকে না যে কোনো কিছু আপনি পড়লে বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে মনে হয় সবার সাথে শেয়ার করি, দেখি সবাই কি বলেন। আমরা আশা করব যে আপনিও এটা শোনার পরে জানাবেন আপনার অনুভূতি। এবং আমি শুরুতেই বলে দিচ্ছি আবারও আমাদের ভূতফমের সেই কথাটি যে বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। আর আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন, আজকে 2টো ঘটনা আমি পড়ার ইচ্ছা আছে আমার, 2টো ঘটনাই পাঠিয়েছেন এমন দুজন যারা চাইলেই স্টুডিওতে আসতে পারেন এবং তাদের ইচ্ছা আছে কোনো একটা কারণে এখন আসতে পারছেন না, কিন্তু ইন ফিউচার তারা আসতে চান। আমি খুবই চাইবো যে আপনারা স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনা শেয়ার করেন। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের, তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডোম। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায়
ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল, তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নিরাপত্তা, আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গত রাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে বাবারাতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি বল হরি হরি বল, বল হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি। আচ্ছা, ওই মুহূর্তে
এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। আম, প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়, সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি আচ্ছা। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথে একটা ছোট বারান্দা ছিল, আমি ওই বারান্দাতেও গেলাম। ওটা গ্রিল করা ছিল পুরাটা, গ্রিল ধরছি, বাইরে যোজনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি করেছে। খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা। হ্যাঁ, আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসার। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল, তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন, সামথিং যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে মানে বাসে চলে, এটা ছিল সেকেন্ড ঘটনাটা।